গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সোমবার, গুবলুকে ছাড়তে এসেছি বাস স্টপে, কারণ আজ প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রায় ফিলস লাইক আছে -15 মতো। গুবলু বলল, মামা এতটা হেঁটে যেতে খুব ঠান্ডা লাগে, আর দাঁড়িয়ে থাকতেও খুব ঠান্ডা লাগে। আর দেখেছেন স্নো হয়েছিল, তাই রাস্তাতে পুরো স্নো জমে আছে। স্নোগুলো ক্লিনও করেনি এসে সিটি থেকে, তাই গাড়ি নিয়ে খুব ভয়ে ভয়ে টুকটুক করে এসেছি আস্তে আস্তে, কারণ এত স্কিড করে। যদিও এইবারে গোলক উইন্টার আসার আগে আমাদের গাড়ির হুইলগুলো চেঞ্জ করেছে, তার জন্য দেখলাম গ্রিপটা খুব ভালো আছে, বেশ অতটা আগে যে স্কিড করতো সেটা আর করছে না। কারণ মাঝে মাঝেই দেখতাম স্টপ সাইন থেকে আমি বেরিয়ে পুরো রাস্তার মধ্যে চলে যাচ্ছি, স্টপ সাইনে ব্রেক করলেও কিছুতেই গাড়ি থামতো না। আর এখানে দেখুন আমি বসে আছি, ওই জন্য আজকে আস্তে আস্তে আর ভিডিও করিনি, ভাবলাম গাড়িটাকে থামিয়ে তারপরে ভিডিও করব, কারণ ভয় লাগছে। এই আমার ডিউটি শুরু হলো শীতকালে, আর মিনেসোটার উইন্টারও শুরু হয়ে গেল। ওয়েট করছি গুবলুর বাসের টাইম হলেই ওকে নামিয়ে দিয়ে চলে যাব। গুবলুর বাস আসতে 1 মিনিট বাকি ছিল। ও বলল, মামা আমি চলে যাচ্ছি, তুমি চলে যাও। তো ওকে নামিয়ে দিয়ে আমিও চলে এসেছি বাড়িতে। চলুন এবারে কাজবাজ সব শুরু করি। রোজকার কাজ, যেটা রোজকার রুটিন, সেটা তো চলছেই, সাথে সাথে আমার অল্প অল্প করে গোছানোও চলছে। কারণ গোছানো ব্যাপারটা এত আগে থেকে শুরু করলেও সব তো একসাথে ঢুকিয়ে দেওয়া যায় না, কারণ কিছু কিছু জিনিস থাকে সেগুলো একদম লাস্ট দিনেই নিতে হয়। যেগুলো লাস্ট দিনে নেবার থাকে আমি সবসময় চেষ্টা করি একটা লিস্ট বানিয়ে রাখতে, যাতে একদম লাস্টে আমি লিস্ট ধরে মিলিয়ে নিতে পারি যে সেগুলো আমি সব নিয়েছি কিনা ব্যাগে। কারণ লাস্ট দিনে যদি আমি সব কিছু নিতে যাই, অনেক সময় কি হয়, ভুলে যাই নিতে। লিখে রাখলে লিস্ট থেকে থেকে নিলে সেটা মনে পড়ে যায়। চলুন চাটা নিয়ে উপরে যাই। চা খাচ্ছিলাম, কিন্তু চা খেতে খেতেই গুবলুর বাস স্টপে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই চাটা রেখেই চলে গেছিলাম। আবার একটু মাইক্রো ওভেনে গরম করে নিলাম। চলুন এবার কাজ শুরু করি, আমারও এডিটিংয়ের কাজ, প্লাস আজকে ফেসবুকে সকালবেলায় ব্লগও আপলোড করি, তো সেই সব কাজগুলোই করে নেব, তারপরে সংসারের কাজে লাগবো। আমার ব্যাগ মোস্টলি সব গোছানো হয়ে গেছে, যা যা নেবার। এবারে একদম লাস্ট দিনে কিছু জামা কাপড় নেবার আছে, আরও টুকটাক কিছু জিনিস, সেগুলো নিয়ে নেব। কিন্তু গুবলুরগুলো এখনও ব্যাগে রাখিনি, ওর সব কাচ্ছিলাম আর অল্প অল্প করে এখানে গুছিয়ে রাখছিলাম। মোটামুটি ওরও সব কাচা আর গোছানো হয়ে গেছে, তাই এখানে এবার ব্যাগে ভরে নিচ্ছি। আর যে কটা থাকবে সে কটা একদম ওই ফ্রাইডে বা স্যাটারডে আমি নেব। বিশেষ করে ঘরে যেই জামা কাপড়গুলো পরে, যেমন সোয়েট প্যান্ট শার্ট, সেগুলোকেই নেবার আছে, সেগুলো একদম লাস্ট দিনে কেচে নিয়ে নেব। তো যাই হোক, গুবলুরও মোটামুটি গোছানো হয়ে গেছে। খুব বেশি জামা কাপড় নিচ্ছি না, কিন্তু ওই যে শীতকালে গেলে সোয়েটার নিলেই তো অনেক বেশি হয়ে যায়, 2-3টে সোয়েটার তো লাগে। তারপরে বুঝতে পারছি না এখানে আমরা যেগুলো পরি ওখানে সেগুলো গরম লাগবে, বা যদি বেশি গরমের হয়ে যায় আর কি, তখন প্রবলেম হবে। তাই অল্প হালকা কিছু নিচ্ছি, আবার কিছু জ্যাকেটও নিয়ে যাচ্ছি। জ্যাকেট তো আমাদের পরে যেতেই হবে, সেই জ্যাকেটগুলোই ব্যাগে থাকবে, যদি খুব বেশি ঠান্ডা লাগে ওগুলো ইউজ করতে পারবো। কিছু টাওয়েলও নিয়ে নিলাম। চলুন, গুবলুর সব মোটামুটি গোছানো হয়ে গেছে। এতদূর ফ্লাইট জার্নিটা তো বুঝতেই পাচ্ছেন কীরকম কষ্টকর হয়, তো সেই জন্য এবারে ফ্লাইটে যাওয়ার জন্য যাতে একটু কমফোর্টেবলভাবে যেতে পারি, কিছু জিনিস আনিয়েছি। চলুন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অ্যামাজন থেকে কিছু জিনিস আনিয়েছি, ভাবলাম এগুলো শেয়ার করি। এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন ফ্লাইটে যাব এটা নিয়ে যাব। প্রতিবার কি হয়, পাগুলো মেলতে ভীষণ অসুবিধা হয়, সবসময় ঝুলিয়ে ঝুলিয়ে পাগুলো যেতে না ভীষণ ব্যথা করে, হাঁটু বিশেষ করে আমার। আর গুবলুরও তাই, যখন ঘুমোয় তখন ও ভাবে যে পাগুলো কোথায় মেলবো, তো আমাদের ওপরে ও পাগুলোকে মেলে দেয়, দিয়ে শোয়। ছোট যখন ছিল তখন কোনো অসুবিধা হতো না, কিন্তু এখনও বড় হয়ে গেছে তো ওর পাগুলো নেওয়াও যায় না, আর ওর হবেও না এখন। তো যাতে একটু ভালোভাবে যেতে পারি, একটু রিল্যাক্সভাবে যেতে পারি, সেই জন্য এইরকম কিছু কি বলবো, এগুলো লেগ রেস্ট বলে এগুলোকে। এরকম পিলোর মতো হয়ে যায়, এটা সাইজও অ্যাডজাস্ট করা যায়, ছোট বড় মাঝারি এরকম। তো বাচ্চারা কি করে, ওটা পুরো সিটের সমান হয়ে যায়, এরকম ফুলে গিয়ে ওটা পুরো পিলোর মতো হয়ে যায়, পুরো সিটের সমান হয়ে যায়। বাচ্চারা আরামসে, ছোট বাচ্চা হলে তো আরামসে শুতে পারে, কিন্তু গুবলু তো শুতে পারবে না, কমসে কম পাটাকে একটুখানি স্ট্রেচ করে ও বসতে পারবে। আমিও তাই দুটো আনিয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যাদের এরকম হাঁটুর প্রবলেম, পা বেশিক্ষণ ঝুলিয়ে বসতে পারেন না, খুব কষ্ট হয়, তারা এই জিনিসগুলো অবশ্যই ইউজ করতে পারে। এইটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে আপনাকে মুখ দিয়ে ফোলাতে হবে,
তো এই যে দুটো, হ্যাঁ এইদিকে ফোলানোর ইয়ে আছে। এইখানে এইভাবে লাগিয়ে দেয়। খুব খুঁজে খুঁজে বের করেছি জানেন, যে যাবার জন্য কি কি দরকার, মানে কি কি নিয়ে গেলে ফ্লাইটে সুবিধে হয়, কারণ এতটা জার্নি না আর বসে ওইভাবে যাওয়া যায় না, খুব কষ্ট হয়। ছোট ছোট সিটগুলো তো, যে যদি পাটাকে বাবু হয়েও বসি, তুলেও বসি, মানে পাটা বেরিয়ে যায়, মানে ঠিকঠাক সাপোর্ট পাই না, ফলে ভীষণ অসুবিধা হয় রাত্রেবেলা, মানে রাত্রেবেলায় যতক্ষণ যাই আর কি, ঘুমোতে পারি না আর কি। ছোটোবেলায় যখন বেড়াতে যেতাম তখন কিন্তু আমরা ট্রেনে করে যেতাম, এবং ট্রেনের তখন 2 টায়ার এসি বা 3 টায়ার এসি এত ইউজ করতাম না, আমরা হয়তো জেনারেল বগি যেগুলো হতো সেগুলোতেই যেতাম। তো তখন আমরা সাথে বেডিং বা পিলো এসব নিয়ে যেতাম, মনে আছে সেই হাওয়া দিয়ে ফোলানো পিলোগুলো আমরা ইউজ করতাম মাথায় দেওয়ার জন্য। তখন তো ট্রেনে এত কিছু দিতও না, তখন আমরা অল্প করে আমাদের বেডিং বা যে পামবালিশ হয়, আমরা পামবালিশ বলতাম, সেগুলো আমরা ইউজ করতাম, ওই ব্লো করে ফোলাতে হতো। তো সেটাই আমার মনে পড়ে যাচ্ছে এটা দেখে। তো দেখুন এইটা এইভাবে এতটা বড় হয়ে যায় আর পাগুলোকে এরকম আরামসে রাখা যায়। তবে আমি এটা এখন অনেকটাই নিচু লাগছে, কারণ বিছানাটা উঁচু। আমার বিছানাটা আরেকটু যদি নিচু হতো এটা একদম সমান সমান হয়ে যেত। যেমন ফ্লাইটের সিটটা অনেকটাই নিচু হয়, প্রায় এর সমানই, তো সেই জন্য এটা পুরো সমান সমান হয়ে যাবে। গুবলু আরামসে পাটাকে একটু স্ট্রেচ করে বসতে পারবে। আর দেখুন বেশ শক্তভাবে, তাও আমি খুব একটা শক্তভাবে ফোলাইনি, আর একটু শক্তভাবে ফোলালেও হতো। আর এটা দেখুন খুব ইজিলি হাওয়াটাও বের করে দেওয়া যায়। এত বড় দেখে মনে হচ্ছে, বাট অনেক বেশি হাওয়া দিয়ে যে ফোলাতে হয় না, একটুখানি হাওয়া দিলেই মোটামুটি এটা ফুলে যায়। তো চলুন, আর এটা দেখুন ছোট হয়ে যাচ্ছে, একদম ব্যাগের মধ্যে সুন্দরভাবে ক্যারি করা যাবে। দেখতে দেখতে একটা একটা করে দিন এগিয়ে আসছে। আপনাদের মধ্যে অনেক বন্ধুই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দিদি তুমি কবে আসছো, দিনটা বলছো না। আসলে বলছি না কেন বলুন তো, সোশ্যাল মিডিয়াতে আছি তো, সেই জন্য বলতে একটুখানি ভয়ই লাগে। জানি আমি অত ফেমাস নই বা কিছু, আমাকে কেউ জানে না, কিন্তু তবুও একটুখানি কোথাও না কোথাও ভয় লাগে, সেই জন্য এক্স্যাক্ট ডেটটা একদমই বলতে পারি না। আগে ফ্লাইটে উঠি, তারপরে আপনাদের জানাবো যে কবে আসছি, কারণ ব্লগগুলো তো বেশ 1-2 দিন পরে পরে পৌঁছায়, তখন আপনারা জানতে পারবেন। তবে এইটুকু জানিয়ে রাখতে পারি আপনাদের যে আমি ডিসেম্বরের 2nd উইকে যাচ্ছি। এর আগের একটি ব্লগে এক বন্ধু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে তিনি একটি গাছ কিনে এনেছেন যেটার পাতা ইয়েলো হয়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো সব ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেই আমি বলবো, জল যখনই দেবেন তখন দেখে দেবেন। মাটির গোড়া যদি কোনোভাবে ময়েস্ট থাকে তখন কিন্তু একদম জল দেবেন না। মাটি শুকিয়ে যাবে, তারপরে জল অ্যাড করবেন, মানে জল দেবেন। মিনিমাম 3 ইঞ্চি মাটি দেখবেন আঙুল দিয়ে যে 3 ইঞ্চি শুকিয়েছে কিনা, তারপরেই জল দেবেন। আর যতটা জল দেবেন দেখবেন যে যেটা এক্সেস জল হয়ে যাচ্ছে সেটা যাতে ভালো মতো ড্রেন হয়ে যায়। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আমরা সবসময় ভাবি যে বেশি ফার্টিলাইজার দেবার দরকার হয় না, কিন্তু আমি বলবো অন্তত 2-3 মাস ছাড়া ছাড়া অল্প করে ফার্টিলাইজার দেবেন। অনেক সময় কি হয়, পুষ্টির অভাবেও কিন্তু পাতা ইয়েলো হয়ে যায়, আর কখনো কখনো ওই রকম গোড়াও পচে গিয়ে ইয়েলো হয়ে যায়। চলুন আজ আপনাদের সাথে একটা খুব সুন্দর এবং হেলদি রেসিপি শেয়ার করব, আর এটা আমি বানিয়ে নিয়ে যাব ইন্ডিয়াতে। আসলে প্রত্যেকবার ভাবি যে মা আর শাশুড়িদের জন্য কি কি নিয়ে যাব। অনেক কিছুই তো গিফট কিনেছি, ওখানে গিয়েও অনেক কিছু কেনাকাটা হবে, কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়ানো তো তাদের হয় না। তাদেরও অনেক ইচ্ছে হয় যে আমি আমার রান্না দেখে তারা ব্লগে, তারা ভাবে যে তারাও যদি খেতে পারতো। আর ওখানে গিয়েও এত এদিক ওদিক যাওয়া হয় না, সময় হয় না আর ভালো মতো রান্না করে কিছু তাদের খাওয়ানো। তাই ভাবলাম এখান থেকে এমন কিছু বানিয়ে নিয়ে যাই যেটা তাদের শরীরের পক্ষেও উপকার হবে এবং ওদের খেতেও ভালো লাগবে, আর কোথাও না কোথাও ওদের একটুখানি এরকমও মনে হবে যে হ্যাঁ আমিও কিছু ওদের জন্য বানিয়ে এনেছি বা ওদের জন্য রান্না করছি। তো সেই জন্যই এখানে আমি কিছু দেখুন ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে কাজু নিয়ে নিলাম 1 কাপ, এখানে আমন্ড নিয়ে নিলাম, আর 1 কাপ নিয়ে নিলাম এখানে পেস্তা, আর তার সাথেও নিয়ে নিচ্ছে 1 কাপ এখানে আখরোট। এখানে 4 রকমের বাদাম নিয়ে নিয়েছি। আসলে বানাবো বাদামের লাড্ডু, যে ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা হয় সেটাই বানাবো। এখানে এগুলো নিয়েছি। আরও কিছু জিনিস নেব, সেটা হচ্ছে এখানে 1/2 কাপের মতো নিচ্ছি কিশমিশ, 1/2 কাপের মতো এখানে নিচ্ছি যে ক্যান ফ্রুট হয় সেটা, আর এখানে নেব খেজুর। খেজুরটাই অ্যাকচুয়ালি বাইন্ডিংয়ের কাজ করবে, কারণ আমি এখানে কোনো গুড় বা চিনি কিচ্ছু অ্যাড করব না, কোনো মিষ্টি ওই রকম অ্যাড করব না। যেটুকু মিষ্টি হবে এই খেজুর থেকেই হবে।
বয়স হলে দেখবেন হাড়ের সমস্যায় খুব ভোগে। আমার মারও খুব হাঁটুর প্রবলেম হয়, আর আমার শাশুড়ির তো বলার নয়। হাঁটুর কোমরের ব্যথা আমি যখন থেকে এসেছি এই বাড়িতে তখন থেকেই দেখছি। তাই ভাবলাম এমন কিছু নিয়ে যাই যেটা ওদের এই সবগুলো থেকে মানে এগুলো কমাতে সাহায্য করবে, ওদের খেতেও ভালো লাগবে, আবার শরীরের পক্ষেও উপকার। আর এখানে দেখলেন আমি কিছু এখানে সিডস নিয়ে নিয়েছি, যেমন এটা হলো পামকিন সিডস, আর নিচ্ছি এখানে পপি সিডস মানে পোস্ত, আর তার আগে নিয়েছি সানফ্লাওয়ার সিডস আর মেলন সিডস। এগুলো নিয়েছি, এই যে এখানে নিচ্ছি মেলন সিডস। তো এগুলো সিডস কিছু নিয়ে নিলাম যেটা হাড়ের পক্ষে খুবই ভালো জানেন, আর বাকি ড্রাই ফ্রুটস তো জানেনই কতটা ভালো আমাদের শরীরের পক্ষে। এবার এগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব সব। এখানেও দেখুন সমস্ত যা যা দরকার সব আমি এখানে জোগাড় করে নিয়েছি। তিলও নিয়েছি, এই যে তিল, এখানে পামকিন সিডস আছে, মেলন সিডস আছে, সানফ্লাওয়ার সিডস আর পপি সিডস, আর এখানে 4 রকম বাদাম, সাথে কিছু ড্রাই ফ্রুটস আছে যেমন কিশমিশ আছে ক্যান ফ্রুটস আর খেজুর। তো চলুন এবার সবগুলোকে একটু করে ড্রাই রোস্ট করে নিই। একদম অল্প ঘি দিয়েছি দেখুন, কারণ ওদের ঘিও সহ্য হয় না, ঘি খেলেই গ্যাস হয়ে যায়। সেই জন্যই ভাবলাম একদম জাস্ট 1 চিমটে ঘিতে আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নেব, কারণ একটু ঘিতে না ভাজলে জিনিসটা ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম একটুখানি ভালো করে এটা ড্রাই রোস্ট করে নিই। দেখুন অল্প ঘিতে কিন্তু খুব সুন্দর এটা লাল লাল করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, যাতে খুব সুন্দর গোড়ানো যায়। বাদামগুলোকে ভালো করে ভেজে প্রথমে তুলে নিলাম, এবার এটা ঠান্ডা হতে দিই, এবার বাকিগুলো অল্প অল্প করে ভেজে নিই। এখানে দেখুন আর কিন্তু আমি ঘি দিলাম না, যেটুকু ঘি প্যানে লেগে আছে তার মধ্যেই সিডসগুলোকে ভেজে নেব, কারণ সিডসগুলো ভাজার জন্য এতটা ঘিয়ের প্রয়োজন হয় না, যেটুকু আছে ওটাতেই হয়ে যাবে। আর সিডসগুলো ভাজতে ভাজতে দেখবেন এগুলো পপ হতে থাকে, মানে ফটফট ফটফট করে আওয়াজ হতে থাকে, তো তাহলেই বুঝবেন সিডসগুলো প্রায় হয়ে এসেছে। মানে 2-3 মিনিট মতো একটু মিডিয়াম হিটে এগুলোকে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। খুব বেশি নাড়ালে আবার সিডস থেকে কিন্তু তেল বেরিয়ে যাবে, মানে খুব বেশি গরম করলে। চলুন এগুলোও রোস্ট হয়ে গেছে, এবারে আর যেগুলো আছে সেগুলোকে করে নিই। এবার অল্প একটু ঘি দিচ্ছি, সামান্য আবার একটু ঘি দিলাম। এবার ঘিয়ের মধ্যে এখানে কিশমিশ আর যে ক্যান ফ্রুটটা আছে সেটাকেও একটু হালকা করে ভেজে নেব। কিশমিশ আর ক্যান ফ্রুটটা দেবার কারণ হচ্ছে যে ড্রাই ফ্রুটটার মধ্যে একটুখানি খাট্টা খাট্টা ভাব আসবে, মানে খেতে খুব ভালো লাগবে। একটা টক মিষ্টি ভাব থাকলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। প্যানে আবার অল্প একটু ঘি অ্যাড করে দিলাম, যাতে বেশি ঘি না হয়ে যায়, ওই জন্য বারবার বলছি একদম অল্প 1 ড্রপ করে ঘি অ্যাড করছি, যাতে ওদের প্রবলেম না হয়। ওই ঘিতেই পোস্তটাকেও ভেজে নিলাম। এবারে চলুন এখানে যে খেজুরগুলো নিয়েছি সেই খেজুরগুলো থেকে সিডসগুলো বার করে নিই, কারণ এটাকে মিক্সিতে একটু পেস্ট করতে হবে, তারপরে এটাকে রোস্ট করব। তো এখানে আমি তাই সিডসগুলোকে আগে বের করে নিচ্ছি। খেজুরটাকে পেস্ট করার আগে ভাবলাম আগে এখানে ড্রাই ফ্রুট বা বাদাম যেগুলো আমি সব এখানে ড্রাই রোস্ট করে রেখেছি সেগুলোকে একে একে গুঁড়িয়ে নিই। যে ফুড প্রসেসর হয় সেটা থাকলে আরও ভালো হতো, গোড়ানোটা আরও সুন্দর হয়, কিন্তু আমার কাছে নেই, তাই আমি মিক্সিতে করছি। আর একেবারে যাতে পাউডার না হয়ে যায় তাই অল্প অল্প একটুখানি থেমে থেমে ঘোরাচ্ছি, যাতে একটু দানা দানা থাকে, কারণ দানা দানা থাকলে ভালো। বাদামগুলোকে এইভাবে না গুঁড়িয়ে এগুলোকে একটুখানি কেটে মানে চপ করেও দিলে হয়, কিন্তু তাতে কি হয় একটু বেশি বড় বড় থাকে, তো ওদের আবার দাঁতেরও সমস্যা আছে, অনেক কিছুই ভেবে করতে হচ্ছে, তো দাঁতে লাগবে। তো সেই জন্যই ভাবলাম না একটুখানি হালকা করে গুঁড়িয়ে নিই, তাতে ওদের খেতে ভালো লাগবে। ড্রাই ফ্রুটসগুলোকেও একবার ঘুরিয়ে নিলাম যাতে ছোট ছোট পিস হয়ে যায়, কারণ দেখবেন এগুলো অল্প অল্প করে মুখে পড়লে খুব ভালো লাগে। যেমন তেঁতুল অল্প অল্প করে খেলে টক টক বেশ ভালো লাগে, এগুলোও ঠিক তাই, মিষ্টিটা খাবার সময় মুখে পড়বে তখন ভালো লাগবে। একদম লাস্টে দেখুন এবার খেজুরটাকে পেস্ট করে নিচ্ছি, তাই আগে ড্রাই ফ্রুটসগুলোকে করে নিলাম, কারণ খেজুরটা পেস্ট করার পর না পুরো মিক্সির মধ্যে একদম লেগে যায়, এটা পেস্টটা এত বেশি নরম হয়ে যায়, তাই তারপরে ড্রাই ফ্রুটসগুলো ঠিকঠাক আর গোড়ানো যায় না, তাই আগে ড্রাই ফ্রুটসগুলোকে গুঁড়িয়ে নিলাম। এবারে প্যানে আরও 1 ড্রপ ঘি দিয়ে দিলাম, একদম অল্প, তার মধ্যে খেজুরটাকে ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি। খেজুরটা এইভাবে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে দেখবেন খুব নরম হয়ে যায়, একদম গুড়ের মতো হয়ে যায়, যাতে এটা বাইন্ডিং করতে সুবিধা হয়, তাই এইভাবে একটুখানি কড়াতে ঘিতে নাড়িয়ে নিই। চলুন হয়ে গেছে, খেজুরটাকেও ভালো করে এইভাবে নাড়িয়ে নেবার পর এখানে অ্যাড করে দিলাম, তার মধ্যে আরও যে সিডসগুলো ছিল যেগুলো রোস্ট করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিলাম। এবার সব একসাথে এইভাবে মিক্স করে নেব। স্প্যাচুলা দিয়ে যদি না হয় হাতে করে করবেন, হাতেই সব থেকে ভালো হয়।
খেজুরের পরিমাণটা কম বেশি করা যায় নিজের টেস্ট অনুযায়ী, তবে আমার মনে হচ্ছিল আরেকটু দিলে ভালো হতো। তবে অনেকেই মিষ্টি বেশি পছন্দ করে না, তারা কম দিতে পারেন, তবে এতটাও কম দেবেন না যাতে আবার বাইন্ডিং না করা যায়, কারণ খেজুরটাই তো বাইন্ডিংয়ের কাজ করে, তাই এতটা কম দিলে আবার বাইন্ডিং হতে চায় না। চলুন এবার ছোট ছোট করে লাড্ডু পাকিয়ে নিই। এখানে দেখুন ড্রাই ফ্রুটস লাড্ডু আমার প্রায় রেডি হয়ে এসছে, আর বেশ ভালো লাগছে জানেন। এবারে কিছু নিজের হাতে করে নিয়ে যাচ্ছি, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আসলে হয়ে ওঠে না একদমই, প্রতিবারই যাই। একবার আমি লবঙ্গ লতিকা বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাও অনেক দিন আগে, কিন্তু এবারে ভাবলাম কিছু হেলদি নিয়ে যাই, যেটা ওদের শরীরের পক্ষে ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর দেখুন ছোট্ট ছোট্ট করে লাড্ডু পাকাচ্ছি, কারণ ওরা একসাথে অনেকটা খেতে পারে না, যেহেতু বাদাম আছে, বাদাম খেলেও অনেক সময় একটু গ্যাসের সমস্যা হয়। একদম ছোট ছোট করে পাকাচ্ছি যাতে ওষুধের পুড়িয়ার মতো মুখে একটা করে রোজ ভরে নিতে পারে, যেটা খেতেও ভালো লাগবে আবার ওদের কাজেও দেবে। তো চলুন, এখানে আমার লাড্ডু রেডি হয়ে গেছে। আর কীরকম লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন, আপনারাও আপনাদের প্রিয়জনের জন্য এইভাবে বানাতে পারেন। সকাল সকাল উঠেই কাজগুলো করে নিলাম, কারণ এগুলো আর বেশি দেরি করা যাবে না। যাবার আগে হাতে তো অনেক কাজ থাকে জানেন, টুকটাক এত বড় ঘর ফেলে রেখে যাওয়া, সেগুলোকে গুছিয়ে রাখা, গাছ আছে তার জন্য চিন্তা করে যাওয়া, মানে অনেক কাজ আছে, সেগুলো সব করতে হবে। তাই ভাবলাম লাড্ডুর কাজটা আগেই সেরে নিই, কারণ এগুলো ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো না ফ্রিজে অনেক দিন থেকে যায়, বাইরেও অনেক দিন থাকে, শীতকালে তো বলার নয়, আরও অনেক দিন থেকে যায়, তাই নষ্ট হবার সম্ভাবনা নেই, আগে থেকে বানিয়ে রেখে দিলাম। চলুন এবার সংসারে যা যা কাজ আছে এবার সেগুলোও সারি। যেমন দৈনন্দিন যে রান্না, আজকে একটুখানি বিরিয়ানি বানাচ্ছি। আর ওই যে বলেছিলাম শাকসবজি ঘরে এখন কিছুই সেরকম নেই, ওই মাছ মাংস ডিম দিয়েই চালাচ্ছি। একমাত্র এই বিরিয়ানিটাই যেটা দুদিন চলে যাবে, তাই ভাবলাম একটু চিকেন বেশি করে এনেছি, বিরিয়ানি করে রেখে দিই, আমাদের দুদিন চলে যাবে। থ্যাঙ্কসগিভিং থেকে কি কি কিনেছি এখন আপনাদের সাথে শেয়ার করিনি, তার মধ্যে এইটা একটা কিনেছি জানেন, এই যে এখানে যে এয়ারটাইট বক্সগুলো ফ্রিজে স্টোর করে রাখার, এগুলো খুব সুবিধে হয়েছে জানেন। আর এগুলো না দামটাও বেশ কম ছিল, আপনাদেরকে দেখাবো ভালো করে। সব জিনিসগুলো আমার চলে আসুক যেগুলো অর্ডার করেছি, একসাথে আপনাদেরকে দেখাবো। তার মধ্যে এই দুটো বক্স বের করে নিলাম, ভাবলাম এগুলোকে ধুয়ে এর মধ্যে এয়ারটাইট তো ভালো করে স্টোর করে রাখলে খারাপ হবে না, আর ফ্রিজেও রেখে দেবো, তাই এখানে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমরা তো দেশে পৌঁছে একদম এবারে বাড়ি যাব না, 2-3 দিন আমরা কলকাতায় থাকবো, কারণ আমাদের একটু মেডিকেল চেক আপেরও আছে, প্লাস কেনাকাটারও কিছু আছে, তাই ভাবলাম একেবারে সেরেই যাব। তো সেই জন্যই এত ভালোভাবে মানে এয়ারটাইট করে রাখছি যাতে নষ্ট না হয়ে যায়। চলুন এগুলোর ধোয়া হয়ে গেছে, একটু শুকোতে আমি বাকি কাজগুলো সেরে নিই, তারপরে এগুলোকে স্টোর করে রাখবো। এই যে ডিশওয়াশারটা সকালবেলা খালি করিনি, তাই ভাবলাম এখন খালি করে নিই। প্রতিবার ব্লগে ভাবি একটা কথা বলবো আপনাদের, কিছুতেই আর মনে থাকে না, ভুলে যাই। সেটা হচ্ছে যে এখন আমার কমেন্টের অ্যান্সার দিতে একটু লেট হয়ে যায়, কারণ এতটাই কাজ থাকে, তারপরে ব্লগ এডিট থাকে, এইসব করতে করতে এত সময় চলে যায়, আর বসে বসে পড়ে ওই কমেন্টগুলোর অ্যান্সারই দেওয়া হয় না। তবে আমি কোনো একটা সময় বসে 2 দিন বা 3 দিন যতই দেরি হোক না কেন, আমি বসে সেই অ্যান্সারগুলো আপনাদের দিই। আপনারা 2 দিন পরে হলেও কিন্তু একটু চেক করবেন, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের যা যা কোয়ারিজ থাকে সেগুলোকে আমি যাতে ঠিকঠাক অ্যান্সার দিতে পারি। আর তাছাড়া আপনারা যেমন আমার ব্লগ দেখে এনকারেজ হন, সেরকম আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়েও কিন্তু আমি খুব এনকারেজ হই। তাই 1-2 দিন দেরি হলেও কিন্তু আপনাদের সমস্ত কমেন্ট আমি ভালোভাবে পড়ে সেগুলোর অ্যান্সার দিই। চলুন, একদিকে বিরিয়ানিও হচ্ছে, মানে বিরিয়ানির চিকেনটা বসিয়ে দিয়েছি, এদিকে ডিশওয়াশারও খালি করে নিলাম। ততক্ষণে এই যে ডাব্বাগুলো আমি ধুয়ে শুকোতে দিয়েছিলাম, এগুলোও কিন্তু সুন্দর ড্রাই হয়ে গেছে। তারপরে একটুখানি টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার এর মধ্যে ভালো করে লাড্ডুগুলোকে স্টোর করে নিলাম। চলুন এবার ফ্রিজে রেখে দিই, যাওয়ার আগের দিন ব্যাগে ভরে নেব। ছোটোবেলায় মনে আছে যখন হস্টেলে থাকতাম, মা আমার জন্য কিছু না কিছু বাড়ি থেকে বানিয়ে আনতো, কারণ ওই ছোটোবেলায় বাড়ির বাইরে থেকে ওই যে কিচেনের খাবার, ওগুলো একদম পছন্দ হতো না। তখন মনে হতো যদি মায়ের হাতের একটু খাবার পেতাম। তাই প্রতিবার মা বাবা আমার কাছে আমাকে দেখতে আসতো আর কিছু না কিছু আমার জন্য বানিয়ে আনতো। শুধু আমার জন্য না, আমার সব বন্ধুদের জন্য বানিয়ে আনতো। কতবার আমরা বিরিয়ানি, ইলিশ মাছ, আরও কত কিছু যে খেয়েছি তার নেই ঠিক। সেই জিনিসটাই আমার মনে হয়, এখন মনে হয় ওদেরও বয়স হয়ে গেছে,
ওরাও এখন আর পেরে ওঠে না। তাই ভাবলাম সেই জিনিসটা যদি আমি করি তাহলে ওদেরও হয়তো ভালো লাগবে, তাই এখান থেকেই কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। চলুন, এখানে আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে, এবার বিরিয়ানিটাও আমি ওভেনে বসিয়ে দিই। আর সাথে সাথে ভাবছি ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।